তুমি অনেক টক্সিক, তুমি খুবই জাজমেন্টাল, আমি লাইফে যেই গোল অ্যাচিভ করতে চাই সেই গোল তুমি আমাকে অ্যাচিভ করতে দিতে চাও না। ব্রাউন প্যারেন্টস, এরা তো এইরকমই হবে, ওদের সাথে আমার যাই না। বাবা মারও তো পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে এবং সে তার রেসপন্সিবিলিটি নিয়ে শিওর না যে সে কেউ কতটুকু দায়িত্ব পালন করবে। বর্তমানে 3টা খুব পপুলার ওপিনিয়ন দিয়ে আজকে যদি শুরু করি। প্রথম ওপিনিয়ন, আমাকে কেউ বুঝে না, সবাই আশেপাশে এত টক্সিক, মানে আমি খুবই একা বোধ করি এবং মনে হয় কি একমাত্র সবাই কাইন্ড অফ একটু গাধা টাইপের, আমার মাথাতেই একমাত্র সব বুদ্ধি ভরা। সেকেন্ড অপিনিয়ন, আমি অ্যাকচুয়ালি পপুলার হইতে চাই, আমি আসলে এত ভাইরাল হইতে চাই যে মানুষ আমাকে রাস্তাঘাটে দেখলেও ঘুরে ফিরে দেখবে, বলবে ও তো ওই, আমি ওই রকমের বিখ্যাত হইতে চাই বা আমি ওই রকম টাকা পয়সা কামাতে চাই। বিখ্যাত হলেই তো টাকা পয়সা হয়ে যাবে। থার্ড ওপিনিয়ন, কাউকে জাজ করা যাবে না, নন জাজমেন্টাল ওয়েতে তোমাকে সব কিছু ডিল করতে হবে। তুমি যদি কেউ কাউকে খুনও করে ওখানেও তুমি জাজ করতে পারবে না, তোমাকে চিন্তা করতে হবে ওই মানুষটার হয়তো আগে অনেক রকমের মানসিক ট্রমা ছিল, ওই মানুষটা হয়তো অনেক রকমের খারাপ পরিস্থিতির ভিতরে গিয়েছে, ওর মাথা ঠিক ছিল না তাই ও খুন করে ফেলছে। আর কেউ যদি এরকম দুষ্ট কাজও করে তুমি ওকে কোনো জাজ করবা না, বুঝছো? কাউকে জাজ করা যাবে না। 3টা ওপিনিয়নের আসেন, কয়েকটা খুব ভাইরাল ঘটনার মাধ্যমে 3টা ওপিনিয়ন আসলে আমাদেরকে কি পরিমাণ ক্ষতি করছে এবং আমাদের সোসাইটিতে আমাদের ভেতরে নার্সিসিজম তৈরি করে দিচ্ছে, আমাদের ভেতরে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই এবং আমাদের মেয়েদেরকে বিশেষ করে টার্গেট করে এখানে নষ্ট করা হচ্ছে। নষ্ট শব্দটা ব্যবহার করলে অনেকেরই কানে লাগছে আমি জানি, কিন্তু বিশ্বাস করেন এখানে খুব সাটল ওয়েতে আমাদের মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে এবং মেয়েদেরকে টার্গেট করলে যে সুবিধাটা হবে, একটা ফ্যামিলিতে যে শান্তিটা দরকার, ছেলেরা তো অলরেডি দুষ্ট, আমরা সবাই জানি, এরা দায়িত্ব পালন করে না, এরা গাধা, এরা কোনো রেসপন্সিবিলিটি নেয় না, এরা সেলফিশ, ওরা তো শেষ, ওদেরকে দেওয়ার কোনো আশা ভরসা নাই। মেয়েরাই তো এখন রেসপন্সিবল, মেয়েরাই তো এখন একাই 100, মেয়েরা ঘরে বাইরে সব জায়গায় সামলাচ্ছে। তাহলে যদি তুমি সমাজ ভাঙতে চাও, যদি তুমি ফ্যামিলি ভাঙতে চাও এবং তুমি ব্যবসায় ভালো হতে চাও, তাহলে কাদেরকে টার্গেট করবে? যারা ভালো করছে। তাহলে ওই টার্গেটটা কারা হবে? আমরা মেয়েরা, এবং আমরা মেয়েরা খুবই সাজেস্টেবল থাকি। সরি টু সে, বেশিরভাগ সময় আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারি না এবং যারাই আউট অফ দ্য বক্সের কোনো কথা বলে তাদেরকে আমরা তুমুল উৎসাহে গালিগালাজ করে একেবারে ভাষায় দিয়ে চলে আসি, কারণ উনি আমার মতের বাইরে কথা বলেছেন, কারণ উনি আমাকে জাজ করেছেন, উনি অনেক টক্সিক, উনি আমাকে বুঝতে পারেননি এবং আমি যে গোলটা অ্যাচিভ করতে চাইছি সেই গোল অর্জনের পথে উনি বাধা হয়ে দাঁড়িয়েছেন। সো 3টা যে টপিকের কথা বলছি, রিসেন্টলি একটা ভিডিও নিশ্চয়ই আমাদের সবার খুব চোখে পড়েছে যে একজন মেয়ে তার বাবা মার এগেনস্টে মামলা করছে। আমি এটার পক্ষে বিপক্ষে কিছুই বলতে চাই না, কারণ আমি ওদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানি না, কিন্তু আমি শুধু কয়েকটা প্রশ্ন তুলতে চাই এবং কয়েকটা সিনারিও আপনাদের কাছে একটু বলতে চাই। অবশ্যই আমাদের সমাজে বাবা মা যেমন অ্যাবিউজ করেন, ওরকম আমাদের সমাজে অনেক টিনেজ সন্তান আছে যারা বাবা মাকে অ্যাবিউজ করে। মুদ্রার এপিঠ ওপিঠ দুই পক্ষই আমাদেরকে দেখতে হবে এবং অবশ্যই একজন বাবা মার রাইট আছে সন্তানকে ভালো পথে নেয়ার জন্য এতটুকু বলা যে মা তুমি রাত 8টায় অন্তত মোবাইলটা অফ করে দাও, 10টার ভিতরে ঘুমিয়ে পড়ো, তুমি চেষ্টা করো তুমি ভালো একটা রেজাল্ট করার জন্য, পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য তুমি অ্যাটলিস্ট এতটুকু চেষ্টা করো ভালো একটা ফ্রেন্ড সার্কেল রাখার জন্য, যেখানে তোমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে, তুমি কাউকে ভালোবাসো না, শুধুমাত্র তোমার স্টেটাসকেও মেনটেন করার জন্য তোমার দরকার নেই আরেকটা মেয়ে বা ছেলের সাথে জীবনটা জড়ানোর। এটা তো তুমি যার সাথে জড়াচ্ছ তার প্রতিও বেইনসাফি করে ফেলছো, কারণ তুমি ওকে ভালোবাসো না, জাস্ট তোমার স্টেটাস ধরে রাখার জন্য তুমি টাইম পাস করছো আর বলছো ওকে ভালোবাসো। এই কথাগুলো অনেক বাবা মাই বলেন এবং বিনিময়ে ওনাদেরকে শুনতে হয় তুমি অনেক টক্সিক, তুমি খুবই জাজমেন্টাল এবং আমি লাইফে যেই গোল অ্যাচিভ করতে চাই সেই গোল তুমি আমাকে অ্যাচিভ করতে দিতে চাও না। তোমার কেন টাকা পয়সা নেই? কেন আমার ফ্রেন্ডের বাবা মাকে এত কিছু দিতে পারে, তুমি আমাকে কোনো কিছু দিতে পারো না? তোমরা এরকম লুজার কেন? বাবা মা অসম্ভব চেষ্টা করছেন সন্তানকে সব কিছু দেওয়ার জন্য, কিন্তু সন্তানের কমন হুমকি থাকে আমি আমার নিজের জান শেষ করে ফেলবো, একেবারে এই লাইনটা কোট করে, আমি আত্মহত্যা করব, তোমরা আমাকে বোঝো না, তোমরা খুব সাফোকেটিভ, যখন আমার 18 হয়ে যাবে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। এরকম বিভিন্ন রকমের অহরহ থ্রেট কিন্তু বাবা মাকে পেতে হয় যখন তারা শুধুমাত্র তাদের সন্তানের ভালো চেয়ে কিছু আচরণ করেন। এখন একটা ব্যাপার কি, বাবা মাকে দোষ দেওয়াটা খুব সহজ। কেন সহজ?
আপনার উচিত ছিল আপনি চাকরি না করে আপনার সন্তানকে সময় দিবেন। আপনার উচিত ছিল ওই সময়টা রাগ না করে আপনার সন্তানকে দেখবেন, কারণ বাবা মা হওয়া তো সহজ কথা না। আপনার কিছু রেসপন্সিবিলিটি আছে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে এটা মেনেই মাথায় রাখতে হবে। সব কিছুই সত্যি, কিন্তু তারপরেও বাবা মাও কিন্তু মানুষ। অনেক সময় ওনারা ওনাদের সাধ্যের ভেতরে যতটুকু কুলায় ওনারা কিন্তু করেন, ভালোবেসেই ওই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করেন। ভুল হয়ে গেলে পরবর্তীতে কিন্তু সরিও বলেন। কিন্তু আমরা যেই কাজটা বর্তমানে করি, আমরা অসম্ভব অসহনশীল, এবং আমাদের মেন্টাল মডেলটা খুব সাটল ওয়েতে এমনভাবে তৈরি করা হচ্ছে, ও ব্রাউন প্যারেন্টস, এরা তো এইরকমই হবে, ওদের সাথে আমার যাই না। একটা জিনিস বলেন তো, আপনার বাবা মা যদি ব্রাউন প্যারেন্টস হয়, আপনিও কি ব্রাউন কিড না? আপনিও কি দেখেন তো 18 বছর বয়সে একজন বাইরের কান্ট্রির, আমি ধরলাম পশ্চিমা দেশগুলোতেই 18 বছর বয়সেই যে ওদেরকে আলাদা করে দেওয়া হয়, নিজের পড়াশোনা টিউশন ফির পাশাপাশি লোন করে হলেও ওদেরকে আগাতে হবে, জীবনে পার্ট টাইম চাকরি করতে হবে, বাসায় থাকার কোনো জায়গা নেই, পুরো সেপারেট করে দেওয়া হয়। এই লাইফকে আপনি চিন্তা করতে পারেন? আপনি এই যে লাইফটা চিন্তা করবেন, আপনার বাবা মা 18 পর আপনার হাতটা ছেড়ে দিবে, এই যে আপনি ভাবেন আপনি মোটরসাইকেল চালাবেন, দামি আইফোন চালাবেন, আপনি বাইরের দেশে গিয়ে পড়াশোনা করবেন, আপনার বাবা মার টাকা বাদ দিয়ে আপনি এটা চিন্তা করতে পারেন? ওই এবিলিটি আপনার আছে? আমার বিপক্ষে আপনারা অনেক কিছুই বলতে পারবেন, কিন্তু একটা জিনিস কি, আমরা ব্রাউন প্যারেন্টস বলতে বলতে এমন অবস্থা চলে গিয়েছে, আমাদের ব্রাউন কিডদেরও যে অবস্থা খুব শোচনীয়, আমরা ওগুলো নিয়ে কথাই বলতে চাই না। আপনি বাংলাদেশে আছেন, কিন্তু আপনি কেপপ দেখে, আপনি টার্কির সিরিয়াল, পাকিস্তানি সিরিয়াল দেখে আপনি বাংলাদেশের মানুষদেরকে মানুষই মনে করেন না। আপনি ওরকম মানুষ চান, ওইরকম লেভেলের আপনি পপুলারিটি চান, ওরকম লাইফ আপনি লিড করতে চান, ওরকম ড্রেস আপ আপনি করতে চান, কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারেন না আপনার সোশিও কালচারাল অ্যাসপেক্টে এটা কতটুকু গ্রহণযোগ্য, এবং আপনি এটাও জানেন না ওই মানুষগুলো ডিপ্রেশন আছে কি নেই। কিছুদিন আগে কি আমরা দেখিনি যে বিভিন্ন সময় আস্তে আস্তে নিউজ আসে, কেপপ বিভিন্ন আইডল বা বিভিন্ন মডেলরা আত্মহত্যা করে ফেলছেন, বিষণ্ণতায় চলে যাচ্ছেন, এবং বিভিন্ন সময় এরকম খোঁজও আসছে পাকিস্তানের একজন নায়িকাই, একজন অ্যাক্ট্রেসে কিন্তু মেবি 6 থেকে 8 মাস ওনার ফ্ল্যাটে মারা গিয়ে পড়েছিলেন, কেউ খোঁজ নেয়নি, পুরোপুরি একা ছিলেন। সো জিনিসগুলাকে, আমাদের বাংলাদেশের কালচার, আমাদের বাংলাদেশের বাবা মা এত খারাপ, ওনাদের আপব্রিঙ্গিং এত খারাপ, ওনাদের মোরাল পুলিশিং এত খারাপ, কিন্তু এরপরেও আমাদের এনাদের উপরেই ডিপেন্ড করতে হয়। ওনাদের ওই সাহায্য, ওনাদের রক্ত মাংস পরিশ্রমটাকে আমাদেরকে ব্যবহার করে উপরের সিঁড়িতে উঠতে হয়, তাই না? এবং এরপরেও আমরা ওনাদেরকে ব্লেম দিতে ছাড়ি না। হ্যাঁ, ওনাদের কিছু অবশ্যই লিমিটেশন আছে, মানুষ হিসেবে তো আপনারও লিমিটেশন আছে, তাই না? আপনি কি লিমিটেশনের ঊর্ধ্বে? মা বাবা বাদ দেন, আপনি না হয় সন্তান নেবেন কি নেবেন না আপনার উপরে। আপনি যখন কোনো রিলেশনে জড়ান, আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফই কি আপনার বিরুদ্ধে কমপ্লেন করে না? আপনি যেখানে চাকরি করেন, আপনার বস বা আপনার কলিগরা কি আপনাকে কখনো বলে না আপনার কাজে ভুল হয়? আপনার ফ্রেন্ডসরা কি কখনো আপনাকে ক্রিটিসিজম দেয় না? সো আপনার ভুল আছে, আপনার লিমিটেশন আছে, ওরকম বাবা মারও আছে। কিন্তু হ্যাঁ, বাবা মারা যেহেতু বাবা মা, একটা ওম, একটা আশ্রয়, একটা সেফটি, এ কারণে ওনাদের প্রতি আমাদের এক্সপেকটেশনটা অনেক থাকে, আমরা ব্লেম দিয়ে ফেলি। কিন্তু ওনারা যে আমাদের ভালোর জন্য বলছেন, টুডে অর টুমরো যখন আমরা একটা স্টেবল পজিশনে চলে যাই, একটা সার্টেন বয়সে যাই, তখন ওই দিন আমরা পেছন ফিরে বলি যে থ্যাংক ইউ বাবা মা, যে তোমরা আমার জন্য এতটুকু করেছো। এখন আসেন, অ্যাবিউজার প্যারেন্টও কি নাই? অবশ্যই অ্যাবিউজার প্যারেন্ট আছেন। সবচেয়ে ভয়ঙ্কর যারা হচ্ছে ইমোশনাল অ্যাবিউজ করে, কারণ একটা ছোট্ট শিশু ফার্স্ট অফ অল তার বাবা মাকে অসম্ভব ভালোবাসে এবং ব্লাইন্ডলি ট্রাস্ট করে, এবং ওই বাবা মা যখন ইমোশনাল অ্যাবিউজ করে, তোমারই ভুল, তোমারই দোষের কারণে এসব হয়, তোমার কারণেই তোমাকে আমরা আদর করতে পারি না। দিনের পর দিন বাচ্চাটাকে ইমোশনালি এক্সপ্লয়েট করে, ম্যানিপুলেট করে অদ্ভুত একটা গিল্ট ফিলিংয়ে নিয়ে যায়, লো সেলফ এস্টিমে নিয়ে যায়, মারধর, বকাবাদ্য, চিৎকার চেঁচামেচি করে বাসাটাকে একেবারে অস্থির একটা অস্বাস্থ্যকর পরিবেশ বানিয়ে রাখে। শুধু দিনের পর দিন টাকা পয়সা দিয়েই যাচ্ছে, মানে এলোমেলো খাবার খাইয়েই যাচ্ছে বাচ্চাটাকে, কোনো ইমোশনাল নিড ফুলফিল করছে না। ইভেন বাচ্চাটা কারো সাথে যে মিশবে ওটা পর্যন্ত মিশতে দিতে চায় না, ঘরের মধ্যে কাইন্ড অফ আটকে রাখে। বাবা মারও তো পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে, এবং সে তার রেসপন্সিবিলিটি নিয়ে শিওর
শিওর না যে সে কেউ কতটুকু দায়িত্ব পালন করবে। হয়তো ওর নিজেরই ট্রমা আছে, সেই ট্রমা সে হিল করেনি, যেটা সে তার বাচ্চার উপরে দিয়ে দিতে চাইছে। সো অ্যাবিউজার প্যারেন্টস আছে, আশেপাশেই আছে। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, ইমোশনাল অ্যাবিউজ করে, ফিজিক্যাল অ্যাবিউজ করে, কোনো বাবা তো সন্তানকে মলেস্টও করে, কাজে আমরা বলতে পারি সেখানে সেক্সুয়াল অ্যাবিউজও চলে আসতে পারে, মাও করে তার ছেলে সন্তানকে। সো ওর বিভিন্ন লেভেলের কিন্তু অ্যাবিউজ করে বাবা মারা সন্তানদেরকেও। সমস্যাটা কি, সন্তান শুরুতে বুঝতে পারে না যে তাকে অ্যাবিউজ করা হচ্ছে, সে বেনিফিট অফ ডাউট দিতে থাকে, সে বারবার বাবা মাকে সুযোগ দিতে থাকে, না উনি তো বাবা, উনি তো মা, উনি কিভাবে এটা করা সম্ভব, উনি নিশ্চয়ই আমার ভালোর জন্য বলে। একেবারে সহ্য করতে করতে বাচ্চাটা যখন টিনেজে আসতে থাকে, যখন তার পিঠটা দেয়ালে ঠেকে যায়, তখন সে তার ফ্রেন্ডদের সাথে দেখে বা কোনো ক্লাসমেটকে দেখে, কোনো হেলদি রিলেশনশিপ দেখে বাবা মার মধ্যে, তখন ওর প্রশ্ন ওঠা শুরু করে, আমার সংসার কেন এমন না, আমার বাবা মা কেন এমন না, আমার ভাই বোনরা কেন এরকম না, সমস্যাটা কোথায় হচ্ছে, কেন আমার সাথে এরকম হয়। একটা পর্যায়ে গিয়ে তার মন মানতে না চাইলেও যখন সে কমপ্লিটলি ড্যামেজড, তখন গিয়ে বাচ্চাটা রিয়েলাইজ করে আমার বাবা মা আমাকে এতদিন অ্যাবিউজ করে আসছে যেটা আমি বুঝি নাই। এবং তার পুরো পৃথিবীটা ভেঙে যেতে থাকে, তার পৃথিবী তো প্রতিদিন একটু একটু করে ভাঙতে থাকে, সে তো একটু একটু করে মরে যেতে থাকে। কিন্তু যখন এই জিনিসটা তার সামনে পুরো ক্লিয়ার হয়, পুরো পৃথিবী ধসে যায়। এবং এই যে একটা মেয়ে এরকম করে মামলা করলো বা জিনিসটা হলো, ডেফিনেটলি বাবা মা অন্যায় করলে, বাবা মা অ্যাবিউজ করলে ওনাদের এগেনস্টে কথা বলতে হবে। কারণ আমি এটা সবসময়ই বলি, ধর্মীয় দিক থেকেও এটা বিভিন্ন স্কলাররাও বলেন, নবীজিও বলেছেন, বাবা মার দায়িত্ব আছে সন্তানের প্রতি। ঠিক যেমন সন্তানকে বলা হচ্ছে বাবা মার প্রতি ও শব্দও করো না। কাজে আমরা আসলে দুই পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করতে পারি না, শুধু এক পক্ষকে দায়িত্বের ভারে আমরা চাপিয়ে দিতে পারবো না। কিন্তু আমার প্রশ্ন যেটা, এই যে মেয়েটা যে কাজটা করলো, এই মামলা করলো বা ওভারঅল সিচুয়েশনটা, এটা একদিক থেকে যে বাচ্চাগুলো আসলে প্যারেন্টাল অ্যাবিউজের শিকার হচ্ছে, ওদেরকে আসলে একটা হাসির পাত্রে পরিণত করে ফেলছে। এবং সবাই এখন এটা নিয়ে, ও তোমার বাবা মা অ্যাবিউজ করে নাকি তোমার বাবা মা আসলে তোমার ভালোর জন্যই বলে, তুমি ঠিক ওই মেয়েটার মতো করে বলছো। অলরেডি এরকম কথা আমার কাছে মেসেজ করছে যে, জানেন আপু আমি এত কষ্ট পেয়েছি, এরকম একজনকে শেয়ার করছিলাম, তখন আমাকে এটার জন্য বুলি করা হচ্ছে। এবং এটাই তো আসলে হয় আমাদের সোসাইটিতে, যেই জিনিসটা হয় যারা আসলেই সাফারার থাকে, এই ফেক সাফারাররা সামনে চলে আসে এবং তারা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে, ভিকটিম রোলটা প্লে করতে থাকে, এবং সাফারাররা হারায় যায়, তারা বুলিংয়ের শিকার হয়, কারণ তারা শেষ পর্যন্ত আসতে পারে না। আমাকে একটা বিষয় একটু বলেন তো, যেই বাচ্চাটাকে আসলে তার বাবা মা এভাবে ইমোশনালি এক্সপ্লয়েট করে, ম্যানিপুলেট করে, ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি তাকে এক্সপ্লয়েট করে, তাকে সাফার করায়, ওই বাচ্চাটা উকিল পর্যন্ত আসার টাকা পয়সা পাবে? ওর ফ্যামিলির কেউ কি ওকে সাহায্য করবে এখান থেকে বের হতে, যতদিন পর্যন্ত সে না নিজের পায়ে দাঁড়াতে পারবে? কাজেই অনেক সময় জিনিসগুলো এরকম হয়ে যায় যে আমরা এই যে বলি সবাই টক্সিক, এখানে খুব সিম্পল। দেখেন, যেই বাচ্চাটাকে তার বাবা মা ভালোর জন্য বলছে যে তুমি এই কাজগুলো করো না, এটা তোমার জন্য ক্ষতিকর, ওই বাচ্চাটার কিন্তু সবাইকেই টক্সিক মনে হচ্ছে। বাট সে যে টক্সিক আচরণ করছে, তার মেন্টাল মডেলটা যে টক্সিক হয়ে যাচ্ছে, ও সে যে বুঝতে পারছে না, এই জিনিসটা কিন্তু, এই বোধ তার ভেতরে নেই। কারণ কি, তার কাছে এটাই মনে হচ্ছে আসলেই তো বাবা মারা অ্যাবিউজ করে, সো আমার বাবা মাও অ্যাবিউজার, কারণ আমার ফ্রেন্ডের মোবাইল আছে, আমাকে কেন মোবাইল কিনে দিচ্ছে না। বাবা মাকে পুরো জিম্মি করে ফেলছে, চিৎকার করে, অপমান করে, মানুষের লোকলজ্জার ভয়ে বাবা মারা একেবারে জিম্মি হয়ে যায়। অহরহ এরকম কেস আমরা ডিল করি, ঠিক অহরহ যেমন এইসব কেসও ডিল করি, বাবা মা সন্তানকে জিম্মি করে রাখে। কাজেই অনেক সময় আমরা যে বলি জাজ করবেন না, আপনি কি এখানে জাজ করবেন না সন্তানকে যে তুমি এখানে আসলে অন্যায় করছো? আমি কোনো সাইকিয়াট্রিস্টের টেবিল থেকে বা কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের টেবিল থেকে বলছি না, আমি খুব জেনারেল পিপলের টেবিল থেকে বলছি। আপনি আপনার ফ্রেন্ডের ফ্যামিলিতে যদি এটা দেখেন, আমি সিম্পলি যদি একটা এক্সাম্পল দিই, একজন ফিমেল পার্সন, একজন ফিমেল টিনেজার সারা রাত জেগে সে বিভিন্ন ছেলের সাথে রাত্রেবেলা কথা বলে, এবং ইভেন সে বাসার কোনো কাজ করে না, তার বাসাটা একটা গুদাম ঘরের মতো বানিয়ে রেখেছে, কাপড় চোপড় যেখানে সেখানে এলোমেলো করে রেখেছে। মেয়েদের যে মান্থলি একটা সাইকেল থাকে, সেই মান্থলি সাইকেলে যে ন্যূনতম হাইজিন মেনটেন করা দরকার, ওইটা পর্যন্ত সে করে না, ওইটা সে পর্যন্ত তার মা বা তার বোন বা অন্যদের জন্য ফেলে রেখে দেয়। এরকম একটা মেয়েকে যদি তার বাবা মা বলে, মা সিম্পলি যদি বলে আম্মু তুমি প্লিজ এরকম বিভিন্ন ছেলের সাথে
কথা বলো না, এটা তো ছেলেগুলোর প্রতি বেইনসাফি হয়, বা তুমি যে জীবনে যাচ্ছ মা এটা তো ক্ষতিকর, তুমি এটা করো না, বা মা তুমি ন্যূনতম হাইজিন মেনটেন করো, এটা বললে কি বাবা মা টক্সিক হয়? অহরহ কিন্তু এরকম সন্তানরা বাবা মাকে অ্যাকিউজ করে যে তুমি টক্সিক, এবং ফেসবুকে পোস্টের পর পোস্ট, ও আমার বাবা মা ব্রাউন প্যারেন্টস এবং দে আর ওয়ে টু মাচ টক্সিক, এবং সবাই বলছে হ্যাঁ তোমার বাবা মাকে এটা করা উচিত ওটা করা উচিত। বাবা মা তো ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে না, তারা তো এত বেশি লেখালেখি করে না, এবং সন্তান তাকে যে তকমা দিয়ে দিচ্ছে সোসাইটিতে, তাকে যে একটা হিউমিলিয়েশনের সামনে নিয়ে আসতেছে, ওটার এগেন্সে তো বাবা মা বলে না। এবং আলটিমেটলি আমরা সবাই মেয়েটাকে আরও এম্পাওয়ার করি এবং মেয়েটাকে আমরা আরও টক্সিক করি, কারণ কি মেয়েটাকে আমরা জাজ করি না, মেয়েটার সব ধরনের রাইট আছে টক্সিক হওয়ার জন্য বাবা মার প্রতি, কিন্তু বাবা মার একটা ও শব্দ বা একটা ডাক নেওয়ার কোনো রাইট নাই। এই সোসাইটি বর্তমানে এটাই শেখাচ্ছে, এবং মেয়েদের এক্সাম্পল কেন দিচ্ছি আমি, ছেলেরাও এরকমই করে, এখন ধরে ধরে তো সবারটা বলছি না। এবং আরেকটা জিনিস যেটা বললাম, মেয়েদেরকে টার্গেট করাটা খুব ইজি, এবং এই মেয়েগুলারই একটা টেন্ডেন্সি থাকে আমাকে ভাইরাল হইতে হবে, আমাকে খুব পপুলার হইতে হবে, এবং ওদের রিলেশনশিপ স্কিল খুবই অদ্ভুত রকমের খারাপ থাকে। রিসেন্টলি আরেকটা ঘটনা খুব ভাইরাল হইল না, যে উনি দুষ্ট ছেলেদের প্রেমে পড়তে চায়, যে কারণে আমি বললাম ছেলেদের তো কোনো আশা ভরসা নাই, এরা অলরেডি শেষ, এটা মানে আমরা তো ধরেই নিছি যে এদের কোনো আশা ভরসা নেই, ছেলেরা শেষ। কাজে এরপরে যেটা থাকে, মেয়েরা ভালো, তাহলে তার কি টার্গেট দুষ্ট ছেলেদের প্রেমে পড়তে হবে, চেস করতে হবে, দৌড়াতে হবে, ছেলেকে ধরে ধরে নিয়ে আসবে। এরপরে কি হলো, ঠিকই সে মানে কোনো কিছু একটা ম্যাসাকার হলো এবং সে ফেসবুকে এসে সে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে। কারণ কি, মেয়ে হিসেবে যখন কেঁদে কেঁদে আমি কিছু একটা বলবো, আমার কথা সবাই আগে বিশ্বাস করবে একটা ছেলে কিছু বলার আগে, এবং মেয়েদের ভাইরাল হওয়াটা খুবই মানে সহজ, কাপড় খুলে ফেললেই তো হয়ে যায়, খুব সহজ একটা পদ্ধতি মেয়েদের। আর মেয়েদের টাকা উপার্জনের পদ্ধতি তো আরও সহজ, সেম পদ্ধতি। সো বর্তমানে আলটিমেট টার্গেট তো মেয়েরাই, এবং এই জন্যই দেখেন এই মেয়েটাকে আমরা জাজ করব না, এই মেয়েটাকে আমরা টক্সিক বলতে পারবো না, এবং সে যদি পপুলার বা ভাইরাল হইতে চায় ওই পথেও আমরা বাধা দিতে পারবো না। সেম তিনটা অপিনিয়নে কিন্তু এদের ক্ষেত্রেও খাটতেছে, এবং আস্তে আস্তে এই ঘটনাগুলো কি দেখলে আমাদের মনে হয় না যে প্রত্যেকটা মেয়ের মগজে খুব ইনডিরেক্ট ওয়েতে এটা গেঁথে যাচ্ছে, যারা আসলেই পড়াশোনার বাহিরের জগৎটাকে অনেক বেশি ফোকাস করছে। কারণ বেসিক্যালি আমি যদি বলি, বর্তমানে পড়াশোনাটাকে আমরা খুব পাত্তা দিতে চাই না, আমরা ভাবি এটা একটা গার্বেজ, এটা বোকারা করে। বাট আলটিমেটলি যে মানুষগুলো, যে বাচ্চাগুলো পড়াশোনা আঁকড়ে ধরে রাখছে, দিন শেষে ওরাই কিন্তু ভালো থাকছে, ওদের একটা সুন্দর জগৎ হচ্ছে। এবং আপনি জিনিসটা খেয়াল করে দেখেন, আমরা যদি এই মানুষগুলোকে বলি তুমি যে কাজটা করছো এটা তো ভুল হচ্ছে, তোমার তো এই মেন্টাল প্রসেসটা বা এই থটটা নিয়ে তোমার কাজ করা উচিত, ও ইউ আর জাজিং মি, ডোন্ট ইউ নো হাউ মাচ ট্রমা আই হ্যাভ ইন মাই লাইফ। সো এই যে কথাগুলো আপনি যদি খেয়াল করে দেখেন, মানে আমার লাইফে অনেক ট্রমা আছে, দ্যাটস ওয়াই আই ক্যান প্লে দ্য ভিকটিম রোল, তাই না? আমার রেসপন্সিবিলিটি নেওয়ার কোনো দরকার নেই, আমার নিজের লাইফের প্রতি আমার যে একটা দায়িত্ববোধ আছে ওটা পালন করার আমার কোনো দরকার নেই, আমার লাইফে পড়াশোনা করার কোনো দরকার নেই, কারণ লাইফ খুব ইজি। এই ভাইবই তো আমরা আসলে দিয়ে যাচ্ছি অনবরত। সো এই যে এই দুটা ঘটনা আমি আপনাদেরকে যে বর্ণনা করলাম, আপনারা যদি লক্ষ্য করে দেখেন, আমাদের মেয়েদের মাথায় মাথায় ঘটনাগুলো গেঁথে আছে। আমাদেরকে আলটিমেটলি কী হতে হবে, পপুলার হতে হবে, খুব বিখ্যাত হতে হবে। এবং আপনি ওই ফার্স্ট কেসটাই যদি দেখেন, যে ভিডিও ক্লিপটা খুব ভাইরাল হয়েছে, আপনারা তো সবাই দেখেছেন যে সে কীভাবে বলেছে এই ভিডিওটা সবাইকে ভাইরাল করতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড এটার প্রচার পেতে হবে, শি ইজ দ্য ফার্স্ট ওয়ান যে সে কমপ্লেন করেছে, সে কেস পর্যন্ত করেছে। এখানে আপনারা যদি বলেন উকিলদের কোনো রেসপন্সিবিলিটি, আমি এটা বলবো না, টাকা পেলে সবাই কাজ করে। এখন তার এথিক্যালিটি বা তার মোরালিটি কোন মানে প্লেনে আপনি দিবেন, কতটুকু আছে কি নাই, এটাও আমি একজন উকিলের ব্যাপার, এখানেও আমি কোনো কিছুই বলবো না, এটা ওনাদের পার্সোনাল ব্যক্তিত্ব। বাট ডেফিনেটলি জাজমেন্টের যদি ওই যে জাজ করা যাবে না, বাট জাজমেন্টের কাটায় যদি চলে আসে তাহলে তো অনেক কথাই বলা যায়, তাই না? এবং এখানে আরেকটা জিনিস আমি যদি বলি, আপনি যদি কোনো ক্রিটিসিজম নিতে না পারেন, আপনার যদি লাইফে শুধু সবাইকে টক্সিক মনে হয়, সবাইকে বাউন্ডারি দিয়ে আলাদা করতে মন চায়, আপনাকে আসলে সবার আগে আপনার নিজের পিঠ দেখার চেষ্টা করতে হবে। কারণ আমরা নিজেদের পিঠটাকেও দেখতে পারি না আয়না না ধরলে। আপনি কি আপনার পিঠে এমন কিছু নিয়ে বেড়াচ্ছেন কিনা যেটার কারণে অন্যরা আঘাত পাচ্ছে এবং তারা জাস্ট রিয়্যাক্ট করে যাচ্ছে আপনাকে, এটা আপনার বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি কি টক্সিক কিনা, আপনি কি নার্সিসিস্ট কিনা। কাজে আপনাকে আমি যদি বলি, ডেফিনেটলি 3টা পপুলার ওপিনিয়ন
থেকে বের হয়ে আসতে হবে, সবাইকে টক্সিক ভাবা বন্ধ করতে হবে, যে ভালো যে খারাপ এতটুকু জাজমেন্ট আপনার থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ আপনি ধরেন ফ্রেন্ডশিপ করবেন, আপনি জানেন যে ও মিথ্যা কথা বলে, আপনি জানেন যে ও আসলেই কোনো ওর রেসপন্সিবিলিটি নাই, ও কথা দিয়ে কথা রাখে না, এরকম একটা ফ্রেন্ডশিপ আপনি করবেন একটা মানুষের সাথে, এরকম একটা ফ্রেন্ডকে আপনি আপনার টাকা ধার দেবেন, আপনি জানেন যে এই ছেলে বা এই মেয়েটা অ্যাকচুয়ালি মানে পলিগ্যামাস, ওর কোনো রিলেশনশিপে স্টেবিলিটি নাই, আপনি উইদাউট জাজমেন্ট, জাজ করা যাবে না, তো আপনি জাজ না করে মানুষটাকে বিয়ে করে ফেলবেন। জাজমেন্ট কি তাহলে লাগে না? আপনাকে অবশ্যই জাজ করতে হবে। এই যে আমরা বলি জাজ করা যাবে না, সবাই টক্সিক, এইটার থ্রুতে যেটা হচ্ছে দুষ্ট মানুষগুলো স্কেপ পাচ্ছে। আমার কোনো ট্রমা আছে, এই ট্রমা আসলেই যারা ট্রমার ভিতরে সাফার করে ওদেরকে আমরা কাইন্ড অফ একটা খুব খুব সুপারফিশিয়াল একটা বস্তুতে রূপান্তর করে ফেলছি। আর লাস্টলি যেটা বললাম যে পপুলার হওয়ার যে একটা ট্রেন্ড, এই 3টা ওপিনিয়ন থেকে আমরা যদি আমাদের মেয়েদেরকে, আমাদের টিনেজারদেরকে সরাতে না পারি, সামনের ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর হবে এবং এই জিনিসগুলো আমাদেরকে চোখের সামনে দেখতে হবে। এবং রিসেন্টলি দেখেন আরেকটা ট্রেন্ড, আমি যে ভাইরাল হওয়ার যে আরেকটা ট্রেন্ড আমি বলি, 2 জন মানুষ ক্লাস নিতে এসে হঠাৎ করে কাইন্ড অফ একটা ইন্টিমেট অ্যাক্ট করে ফেললেন। কেন করলেন? কি দরকার ছিল? তাও অনলাইনে এসে টিচারের একটা মতো একটা রোল তারা প্লে করছেন। সো আলটিমেটলি ভাইরাল হওয়া ছাড়া বা ওই সময়ে সে কোনো অ্যাডিকশনের আন্ডারে না থেকে সেই কাজটা কি করতে পারে? এবং ভাইরাল টপিক তো আমরা ভুলে যাই, এরকম ভুল করেছে পরে তারা হয়তো সিম্প্যাথি গেইন করবে, আমার ভুল হয়ে গিয়েছে, ওই সময় আমার মাথা ঠিক ছিল না, আমার সাথে এই হয়েছে, এরকম করে সিম্প্যাথি গেইন করবে, তারপর অনেক ভালো ভালো কাজ করবে, আমরা এগুলো ভুলে গেলাম। বাট এই যে তারা একটা লজ্জাহীনতার কাজ করলো, এই যে তাদেরকে এখন মোটামুটি সবাই চিনে ফেললো, এর পরবর্তীতে এটাকে একটা ট্রেন্ড হয়ে যাবে না? এসব উদ্ভট কাজ, নোংরা কাজকে একটা ট্রেন্ড হিসেবে আসবে না? আমরা তো ট্রেন্ড খুব ফলো করতে চাই, সবাই ভাইরাল হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এদেরকেও কি আমরা জাজ করব না? এদেরকেও কি আমরা মেনে নিব এদের সব অ্যাক্টিভিটিস? এবং এদেরকে জাজ করে যদি বলা হয় তুমি যেটা করেছো এটা অন্যায়, তখন যদি এরা বলে তুমি এত টক্সিক কেন, তুমি কেন ঠান্ডা মাথায় নিতে পারছো না, ওইটা কি তখন আমাদের অন্যায় হয়ে যাবে? এবং তখন তারাও কি এই জিনিসটা থেকে এভাবে হাত ধুয়ে মাফ পেয়ে যাবে? সো আমি যে 3টা পপুলার ওপিনিয়ন টার্গেট করলাম, আপনারা যদি বর্তমানের ভাইরাল টপিকগুলো খেয়াল করতে থাকেন, কোনো না কোনো একটা জায়গায় আপনি দেখবেন যে এই 3টা ওপিনিয়ন দিয়ে সবাই পার পেয়ে যাচ্ছে এবং আমরা কোনো বিচারের ভিতরে যেতে পারি না, আমরা কোনো সিদ্ধান্তেও যেতে পারি না এবং আমরা জাস্ট চুপ করে বসে থাকছি। ডিপ ডাউন ইনসাইড আমাদের তরুণ সমাজ, আমাদের কিশোর কিশোরীরা ধ্বংস হয়ে যাচ্ছে।